যে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণীর পূর্ণমান 50 এই প্রশ্নগুলোর আনসার নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। এবং তোমরা পরের নেক্সট ইয়ারে যে তোমরা অন্য ক্লাসে উঠবে, যারা সপ্তম শ্রেণী আছে ক্লাস 8 উঠবে, তারা কিন্তু আমার চ্যানেল থেকেও অনেক কিছু উত্তর পেয়ে যাবে, বিভিন্ন বিষয়ের উত্তর, প্রশ্ন, এবং তোমরা কিছু জানতে চাইলে তার উত্তরগুলো দেওয়া হবে। তো এইসব ছাত্রছাত্রী বন্ধুরা, এবার একটু আলোচনা করি। যে প্রথম প্রশ্নটা আছে, ঠিক উত্তর নির্বাচন করো। অপ্রভ বস্তুটি হলো, এই অপ্রভ বস্তু কাকে বলে? যাদের নিজস্ব আলো নেই সেগুলোকে অপ্রভ বস্তু বলা হয়, আর যাদের নিজস্ব আলো থাকে সেগুলোকে সপ্রভ বস্তু বলা হয়। তো এখানে দেখো যে অপ্রভ বস্তুটি হলো মোমবাতি, শিখা, তার নিজস্ব আলো আছে, সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব আলো নেই, তাহলে চাঁদটা হবে কারেক্ট আনসার। আর জোনাকির নিজস্ব আলো আছে, তাহলে এখানে অপ্রভ বস্তুটি হবে চাঁদ। নেক্সট, 2-1, যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো কয়লা, পেট্রোল, ডিজেল। এগুলো সবই জীবাশ্ম জ্বালানি, মানে জীবাশ্ম জ্বালানি, এবং এগুলো উদ্ভিদের অংশ এবং প্রাণীর অংশ। তো এটা জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া গেছে, কয়লা, পেট্রোল, ডিজেল। তাহলে এই তিনটে হবে না, তাহলে পরেরটা হচ্ছে গোবর গ্যাস, তাহলে গোবর গ্যাসটা কারেক্ট আনসার হবে। যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো গোবর গ্যাস। নেক্সট, 1-3, উদ্ভিদের মূলের ডগায় টুপির মতো অংশের ঠিক উপরে জায়গা যেখানে কোনো রোয়া থাকে না সেটি হলো মূলত্র অঞ্চল, বর্ধনশীল অঞ্চল, স্থায়ী অঞ্চল, মূলড্রম অঞ্চল। তাহলে মূলড্রম অঞ্চলটা কারেক্ট হবে, কারণ মানে ঠিক উপরের জায়গায় যেখানে রোঁয়া থাকে না সেটি হলো মূলত্রের ঠিক উপরে অঞ্চল। তাহলে মূলত্র হচ্ছে টুপির মতো অংশ, তার উপরে অঞ্চল হচ্ছে মূলড্রম অঞ্চল হবে। তো এটা মূলড্রম অঞ্চল হবে। নেক্সট, তো এখানে উদ্ভিদের মূলের ডগায় টুপির মতো অংশের ঠিক উপরের জায়গায় যেখানে রোঁয়া থাকে না মানে হলো তাহলে সেটা বর্ধনশীল অঞ্চল হবে। এখানে রোঁয়া মানে তো মূলড্রম, তাহলে এখানে হবে না। নেক্সট, এই বর্ধনশীল অঞ্চল হবে, অর্থাৎ খ আনসার কারেক্ট হবে। নেক্সট, যে ক্ষেত্রে আলোর বিকৃত বলীভবন ঘটে না সেটি হলো দেওয়াল, কাগজ, কাপড়, আয়না। আয়না তো সমতল, কাপড়ও সমতল, আর কাগজ সমতল। তাহলে দেওয়ালে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না। যেখানে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না, তো যেটা মসৃণ সেখানে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটবে না। যেহেতু বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে, তাহলে কাপড়ে হবে না, কাগজে হবে না। তাহলে আয়নায় তো মানে সমতল দর্পণ। তো দেওয়াল মানে হলো বিকৃত প্রতিফলন ঘটে না, দেওয়ালও তো মসৃণ হয়। তো মানে দেওয়াল, কাগজ, কাপড়, আয়না। তো যে ক্ষেত্রে আলোর বিকৃত প্রতিফলন ঘটে না সেটি হলো, তো বিকৃত প্রতিফলন মানে তলটা অমসৃণ হতে হবে, অর্থাৎ তলটা যদি অমসৃণ হয় তাহলে আলো পড়ার সময় এভাবে বিভিন্ন দিকে চলে যায়, অর্থাৎ প্রতিফলিত হয়ে বিভিন্ন দিকে যায়। তো এটা হচ্ছে বিকৃত প্রতিফলন। তো এখানে দেওয়াল যদি মসৃণ হয় তাহলে বিকৃত প্রতিফলন ঘটবে না, এখানে দেওয়ালটাই আনসার হবে। কাগজও তো মসৃণ, কাপড়ও মসৃণ, আয়নাও মসৃণ তল। তাহলে দেওয়ালটা যদি মানে অমসৃণ হয় তাহলে সেক্ষেত্রে বিক্ষিপ্ত প্রতিফলন হবে না, তাহলে দেওয়ালে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না। এখানে প্রশ্ন করেছে যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলো, তাহলে দেওয়াল সমতল হবে, তাহলে নিশ্চয়ই আলোর বিক্ষিপ্ত প্রতিফলন। কিন্তু কাগজ উঁচু নিচু হতে পারে, কাপড়ও হতে পারে, আয়নার তল, তাহলে মানে দেওয়ালও বড় খেবড় হতে পারে, কাগজও হতে পারে, তারপর কাপড় হতে পারে, বিকৃত ঘটে না যেখানে, সেটা হলো আয়নাই হবে আনসার। তাহলে সঠিক আনসার হবে আয়না হবে সঠিক আনসার, কারণ হচ্ছে আয়না সমতল, সেখানে বিকৃত প্রতিফলন ঘটে না। নেক্সট, তাহলে দেওয়াল হবে না, কাগজ হবে না, কাপড় হবে না, আয়না হবে কারেক্ট। তবে নেক্সট দেখো, যেটি পরিবেশ বান্ধব শক্তির উৎস নয় সেটি হলো সূর্য, বায়ুপ্রবাহ, আর জৈব গ্যাস। আর জীবাশ্ম জ্বালানি বলেছে পরিবেশ বান্ধব, তো বায়ুপ্রবাহ, সূর্য, শক্তি মানে যেটি পরিবেশ বান্ধব শক্তির উৎস নয়, তাহলে জৈব গ্যাস
আর জীবাশ্ম জ্বালানি আর বায়ুপ্রবাহ সূর্য, তাহলে সূর্য, বায়ুপ্রবাহ এবং জৈব গ্যাস এগুলো হচ্ছে মানে পরিবেশ বান্ধব শক্তির উৎস নয়, সেটি হলো তাহলে এখানে জীবাশ্ম জ্বালানিটাই হবে। সূর্য তো পরিবেশ বান্ধব শক্তি, মানে বায়ুপ্রবাহ তাই, জৈব গ্যাসও তাই, তাহলে এইটা হবে আনসার কারেক্ট, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি হবে কারেক্ট আনসার, জীবাশ্ম জ্বালানি। নেক্সটে দেখো যে রূপান্তরিত অর্ধবায়ু কাণ্ড দেখা যায় যেটি, সেটি হলো তো কচুরিপানা, আনসার কারেক্ট হবে কচুরিপানা। শূন্যস্থান পূরণ করো 2-এর দাগে, স্ত্রীতে তড়িতের তাপীয় ফল, তাপীয় হবে তয়াকার পয়দীর্ঘী অন্তস্থ, তাপীয় ফল সংক্রান্ত ফলাফল প্রয়োগ করা হয়, মানে হচ্ছে জুলের সূত্র। আমের আটি ঢেকে রাখে, ড্যাশ ঢেকে রাখে, বীজকে ঢেকে রাখে, জাস্ট শুধু বীজ লিখলেই হয়ে যাবে, বীজ ঢেকে রাখে, কারণ আমের আটির মধ্যে, আমের আটি যেটা তার মধ্যে দুটো বীজ থাকে আমের আটির মধ্যে, তো সেই দুটো বীজপত্রকে ঢেকে রাখা হলো আটির কাজ। নেক্সট দেখো এঁচোড় হচ্ছে মানে কী ধরনের ফল, এটা হচ্ছে যৌগিক ফল হবে, তো এটা যৌগিক হবে, যৌগিক ফল যৌগিক হবে, এঁচোড় হচ্ছে যৌগিক ফল। নেক্সট দেখো ঠিক উত্তরের পাশে টিক চিহ্ন, ভুল উত্তরের পাশে ক্রস চিহ্ন দাও। 3-এর 1, কোনো বস্তুকে তাপ দিলে তার উষ্ণতার পরিবর্তন হবেই, এই কথাটা আছে, তাহলে এটা ক্রস হবে। ভিটামিন ডির অভাবে বেরি বেরি রোগ হয়, এটা হচ্ছে রিকেট রোগ হয়, কিন্তু এখানে বেরি বেরি আছে, তাহলে ক্রস হবে। কঠিন সোডিয়াম ক্লোরাইডের অণুর কোনো অস্তিত্ব নেই, এটা বলছে যে কঠিন সোডিয়াম ক্লোরাইডের অণুর অস্তিত্ব নেই, ঠিক, তার মানে এটা টিক চিহ্ন হবে। কোনো দণ্ডক চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চুম্বক দৈর্ঘ্যের চেয়ে সামান্য কম হয়, চুম্বক দৈর্ঘ্য বেশি হয়, এখানে জ্যামিতিক দৈর্ঘ্যের চেয়ে চুম্বক দৈর্ঘ্য বেশি হয়, এখানে বলেছে কম হয়, তাহলে এটা ক্রস। তারপর হচ্ছে কাণ্ডের যে অংশ থেকে শাখা বেরোয় সেটা হচ্ছে পর্ব বলা, এখানে বলেছে পরমধ্য, তাহলে ক্রস। তেঁতুল পাতা হলো একক পাতার উদাহরণ, এটা হচ্ছে যৌগিক পাতা, কারণ আমরা জানি তেঁতুল পাতাটা ঠিক এরকম দেখতে, অনেকগুলো ফলক নিয়ে তৈরি, তো যৌগিক পাতা মানে অনেকগুলো ফলক নিয়ে যদি তৈরি হয় সেটাকে বলা হয় মানে যৌগিক পাতা। তাহলে তেঁতুল পাতা এরকম অনেকগুলো ফলক দিয়ে তৈরি হয়, তাই জন্যে তেঁতুল পাতা হচ্ছে যৌগিক পাতা। তাহলে তেঁতুল পাতা হলো একক পাতা, এখানে বলছে একক পাতা, একটা মাত্র ফলক দিয়ে যদি তৈরি হতো তাহলে সেটাকে বলা হয় একক পাতা, তাহলে এটা হচ্ছে একক পাতা, একটা মাত্র ফলক দ্বারা গঠিত, কিন্তু অনেকগুলো অনুফলক দ্বারা যদি গঠিত হয় সেটাকে বলা হয় যৌগিক পত্র, তাহলে এটা বলেছে তেঁতুল পাতা একক পত্র, তাহলে ভুল আছে, তাহলে ক্রস। নেক্সট দেখো, নেক্সট এটা হচ্ছে সমীকরণে ব্যালেন্স করো, P4 প্লাস ড্যাশ O2 সমান P4 O10 আছে, তাহলে এখানে আমরা যদি 5 দিই তাহলে 5 দুগুণে 10, এই মিলে গেল, এখানে P4 ছিল, তাহলে কারেক্ট হয়ে গেল, তাহলে এখানে 5 হবে অনলি। মানবদেহে আয়োডিনের একটি কাজ উল্লেখ করো, তো আয়োডিনের অভাবে গয়টার রোগ হয়, গয়টার রোগ হয়, মানবদেহে আয়োডিনের অভাবে গয়টার রোগ হয়। এবার দেখো আম দিয়ে একটি তৈরি পরীক্ষিত খাবার, সেটা আমসত্ত্ব লিখতে পারো অথবা আচার লিখতে পারো, আমের আচার, তাহলে আচার বা আমসত্ত্ব লিখতে পারো। এরপর দেখো কিপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্ক টুকরো যোগ করলে কী ধরনের বিক্রিয়া হবে, বিক্রিয়ার সমীকরণ লেখো। তো এটা আমরা কিপ্রিক ক্লোরাইড, জাস্ট দেখো কিপ্রিক ক্লোরাইড, তো এটা কিপ্রিক ক্লোরাইড দেখো জিঙ্কের সঙ্গে কিপ্রিক ক্লোরাইডে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড হচ্ছে, আর কপার প্রতিস্থাপিত হচ্ছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে জিঙ্ক এই কপারকে সরিয়ে দিচ্ছে, দিয়ে নিজে যৌগ তৈরি করছে, তাহলে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া হবে, তাহলে 4-এর 3টা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। নেক্সট, তাহলে এটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া হবে, সেটা দেখিয়ে দিলাম তোমাদের, দেখো সেটা ভালো করে, যে এখানে জিঙ্ক প্লাস কিপ্রিয়াস ক্লোরাইড সমান জিঙ্ক ক্লোরাইড প্লাস কপার, এটা একটি প্রতিস্থাপন বিক্রিয়া। নাম্বার 5, হাঁড়ি, উনুন এবং কাপড় দিয়ে আমরা কী উপায়ে ফিল্টার যন্ত্রের সাহায্যে বাড়িতে বিশুদ্ধ জল আমরা তৈরি করতে পারি, দেখো মানে সেটা হলো 5-এর 2। তো এখানে আমরা একটা হাঁড়ি, একটা উনুন আর কাপড় হলেই যথেষ্ট। তো জলের উৎস থেকে পাওয়া জল অন্তত 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে নিলে, মানে ওই কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে হবে, ছেঁকে নিলে বিশুদ্ধ পানীয় জল পাওয়া যায়। নেক্সট, হাঁড়ি এবং হ্যালোজেন ট্যাবলেট, এই দুটো দিয়ে দেখো খুব তাড়াতাড়ি জলকে জীবাণুমুক্ত করতে হলে, মানে বিশুদ্ধ বা জীবাণুমুক্ত করতে হলে হ্যালোজেন ট্যাবলেট দিয়ে জলের মধ্যে দিলে জল শোধন করা যায়।
তাহলে হ্যালোজেন ট্যাবলেট দিয়ে আমরা জল বিশুদ্ধ করতে পারি বাড়িতে। এটা তো কী কী উপায়ে মানে আমরা এখানে বলেছি যে কী কী উপায়ে ফিল্টার যন্ত্রের সাহায্যে ছাড়াই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করতে হবে। এখানে ফিল্টারের কোনো প্রয়োজন নেই। তো আমরা মানে পানির মধ্যে যদি হ্যালোজেন ট্যাবলেট দিয়ে দিই তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে জলটা জীবাণুমুক্ত হয়, অর্থাৎ বিশুদ্ধ জল পাওয়া যায়, বিশুদ্ধ পানীয় জল। তো হাঁড়ি, উনুন, কাপড় এটা দিয়ে আমরা করতে পারি যে জলের মধ্যে থেকে মানে উৎস থেকে জল অন্তত 20 মিনিট ফুটিয়ে একটা হাঁড়িতে নিয়ে 20 মিনিট ফোটাতে হবে, ফুটিয়ে ছেঁকে নিলে বিশুদ্ধ পানীয় জল পাওয়া যায়। নেক্সট দেখো যে পৃথিবী নিজে একটা চুম্বক, তার সম্পর্কে কী প্রমাণ। তো পৃথিবী আমরা জানি যে পৃথিবী নিজে একটা চুম্বক। তাহলে কারণটা দেখো, পৃথিবী নিজে একটি বিরাট চুম্বকের মতো আচরণ করে। তো একটা চুম্বকের মাঝখানে একটা সুতো দিয়ে বাধাহীনভাবে যদি ঝুলিয়ে দিলে দেখা যাবে যে চুম্বক দণ্ড উত্তর দক্ষিণে মুখ করে স্থির হয়ে আছে বা থাকে। এর থেকে প্রমাণিত হয় যে পৃথিবীর সর্বস্থানে চুম্বকের এই ধরনের বৈশিষ্ট্য দেখা যায়। যেহেতু যে কোনো চুম্বক ক্ষেত্রই চুম্বককে প্রভাবিত করতে পারে, তাই বলা যায় পৃথিবী জুড়ে একটি বিরাট চুম্বক ক্ষেত্র আছে, অর্থাৎ পৃথিবী একটি বিরাট চুম্বক। এছাড়া আরও অনেক প্রমাণ আছে, আমরা একটা এখানে দিয়েছি। তো পৃথিবী মানে কোনো একটা চুম্বককে যদি আমরা সুতো দিয়ে ঝুলিয়ে দিই, সেটা আমরা যদি নাড়িয়ে দিই তো দেখা যাবে যে উত্তর দক্ষিণে মুখ করে আছে। তো পৃথিবীর প্রায় সব স্থানে এরকম দেখা যায়। তো মানে এটা চুম্বকের একটা বৈশিষ্ট্য। যেহেতু যে কোনো চুম্বক ক্ষেত্র এই চুম্বককে প্রভাবিত করে, তাই বলা যায় পৃথিবী জুড়ে একটি বিরাট চুম্বক ক্ষেত্র আছে, অর্থাৎ পৃথিবী একটি বিরাট চুম্বক। নেক্সটে দেখো কী কী উপায়ে উদ্ভিদে স্বপরাগযোগ ঘটতে পারে। তো স্বপরাগযোগ কাকে বলে প্রথমে আমাদের জানতে হবে। কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলে অথবা একই গাছের অন্য ফুলের গর্ণমুণ্ডে পড়ে তখন ওই ঘটনাকে স্বপরাগযোগ বলা হয়। এখানে বাতাস, জল এবং বিভিন্ন ধরনের পতঙ্গের মাধ্যমে স্বপরাগযোগ ঘটে। এটুকু লিখলেই যথেষ্ট যে বিভিন্ন রকম পতঙ্গ যেমন প্রজাপতি, মৌমাছি, বোলতা, এ সমস্ত পতঙ্গের সাহায্যে মানে একই ফুলের মানে একটা গাছের ফুলে মানে ওই ফুলে অথবা একই গাছের অন্য ফুলে যদি পরাগরেণু গর্ভমুণ্ডে পড়ে তখন স্বপরাগযোগ বলা হয়। তো তোমরা এটা দেখে লিখে নেবে, লিখে তোমরা তাড়াতাড়ি জমা করো। এরপরে নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হলো যে চালু লাইনের কাজ সামান্য ইলেকট্রিক মিস্ত্রি কীভাবে দাঁড়িয়ে কাজ করা উচিত, লোহার চেয়ার না কাঠের টুল। এটা দেখো, এটা তো প্রথমেই দেখো আনসারটা হবে 5-এর হচ্ছে চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রি কিসের উপর দাঁড়িয়ে কাজ করা উচিত, লোহার চেয়ার না কাঠের টুল। অবশ্যই এখানে হবে কাঠের টুল, কারণ কাঠ তড়িতের কুপরিবাহী, শুকনো কাঠের মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে না। তাই লোহার চেয়ার না ব্যবহার করে কাঠের টুলের উপর দাঁড়িয়ে মানে চালু লাইনে ইলেকট্রিক মিস্ত্রি কাজ করতে পারে। তো কারণটা হলো যে কাঠের টুল, কারণ কাঠ হলো তড়িতের কুপরিবাহী, শুকনো কাঠের মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে না। তাই জন্য ইলেকট্রিক মানে চালু লাইনে কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রি মানে লোহার চেয়ারে না দাঁড়িয়ে কাঠের টুলে দাঁড়িয়ে কাজ করা নিরাপদ, অর্থাৎ তাহলে ইলেকট্রিক শক খাবে না। এরপরে নেক্সট বলেছে যে পরের নেক্সট প্রশ্নটা দেখো। নেক্সট প্রশ্নটা আছে যে উদ্ভিদের মূলের প্রধান কাজ কি কি। তো আমরা জানি যে উদ্ভিদের মূল মাটির নিচে থাকে। উদ্ভিদের মূলের কাজ, মাটি থেকে মূলের সাহায্যে উদ্ভিদ জল ও খনিজ লবণ অর্থাৎ রস শোষণ করে। 2 নম্বর পয়েন্ট, উদ্ভিদ মাটির সঙ্গে মাটির সঙ্গে উদ্ভিদ বা উদ্ভিদকে আঁকড়ে ধরে রাখে। তারপর আছে এছাড়া মূল বিশেষ কিছু কাজ করে, যেমন বংশবিস্তারে সাহায্য করে, খাদ্য সঞ্চয়ে মূল সাহায্য করে। তাহলে মূলের প্রধান কাজ কি কি? মূলের প্রধান কাজ হচ্ছে 2টি। একটা হলো জল ও খনিজ লবণ শোষণ করা, আর একটা হলো উদ্ভিদকে মাটির সঙ্গে শক্ত করে আঁকড়ে ধরে রাখা, যাতে করে কোনো ঝড় বা অন্য কোনো কারণে গাছ উপড়ে পড়ে না যায়। তো এই দুটো কাজ লিখলেই হবে। আমি আরেকটা কাজ এখানে লিখে দিয়েছি। তো এখানে চেয়েছে যে
প্রধান কাজ, তাহলে এই দুটো কাজই কারেক্ট লিখলে হবে, তৃতীয় কাজটা না লিখলেও চলবে। নেক্সট দেখো, হাতে স্পিড বা ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন, প্রশ্ন। তো প্রথমে দেখো যে হাতে স্পিড বা ইথার ঢাললে ঠান্ডা লাগে, কারণ স্পিড বা ইথার উদ্বায়ী পদার্থ হাতের ওই স্থান থেকে বাষ্পীভূত হয়, মানে এই স্পিড বা ইথার বাষ্পীভূত হয় এবং বাষ্পীভবনের জন্য যে লিনতাপ দরকার হয় তা হাত থেকেই নেয়, ফলে হাতের ওই জায়গাটা ঠান্ডা হয়ে যায়। নেক্সট যে প্রশ্নটা দেখো, তার নেক্সট প্রশ্ন আছে 6-এর। দেখো এখানে প্রশ্নটা আছে যে কোন উষ্ণতায় সেলসিয়াস স্কেলে ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে তা নির্ণয় করো। তো আমরা এটা একটা অঙ্ক আমরা জানি, যে মনে করি বা ধরি যে নির্ণীয় উষ্ণতা হচ্ছে এক্স। তো মানে তাহলে কি সি সমান এফ সমান এক্স ডিগ্রি, আমরা ডিগ্রি ধরে নিতে হবে, এক্স ডিগ্রি নির্ণীয় উষ্ণতা। তো এখানে দেখো আমরা জানি যে সূত্রটা C/5 F - 32/9। তো এখানে এই সির জায়গায় এক্স বসাবো, এফের জায়গায় এক্স বসাবো, মানে দুটো স্কেলেই আমরা উষ্ণতা এক্স ডিগ্রি ধরে নিয়েছি। তাহলে x/5 x - 32/9, এবার আমরা ক্রস গুণ করছি, আমরা একটা সমাধান। তো ক্রস গুণ করে 9x সমান এই 5x মাইনাস 32 5 দিয়ে গুণ করলে 160। তো 4x মানে এদিকে আসলে মানে 9x থেকে যদি এদিকে আসে 5x বাদ যায়, 4x সমান 160 ডিগ্রি, তাহলে x সমান হচ্ছে 40 ডিগ্রি। তো তার মানে কি, মানে 40 ডিগ্রি আনসার হচ্ছে, তো সেটা দুটো স্কেলই একই হবে, অর্থাৎ আমরা লিখতে পারি অর্থাৎ -40 ডিগ্রি উষ্ণতায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের পাঠ সমান হয়, অর্থাৎ একই হবে, সমান বা একই হবে। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো, প্রশ্নটা আছে যে কোয়াশিয়র রোগ কেন হয়, এই রোগের লক্ষণ কি। তো খাদ্যে উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাব ঘটলে 1 থেকে 4 বছর বয়সের শিশুদের কোয়াশিয়র রোগ হয়। তো কোয়াশিয়র রোগ হয় প্রোটিনের অভাবে। তো লক্ষণ হচ্ছে গায়ের চামড়া গাঢ় বর্ণের এবং পেট ফোলা হয়, চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে বলে মনে হয়। তাহলে এই কারণগুলো লিখতে হবে, যে খাদ্যে উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাব ঘটলে 1 থেকে 4 বছর বয়সের শিশুদের কোয়াশিওকর রোগ হয়। লক্ষণ হচ্ছে গায়ের চামড়া গাঢ় বর্ণের হয়ে যায়, পেট ফুলে থাকে আর চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে বলে মনে হয়। নেক্সট প্রশ্নটা দেখো, যে চিহ্নিত চিত্রের সাহায্যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মির গতিপথ কেমন হবে তা দেখাও। তো আমরা মনে করছি যে এটা বায়ু মাধ্যম, এটা হচ্ছে কাঁচ মাধ্যম। তো এটা হচ্ছে অভিলম্ব। তো অভিলম্ব থেকে একটা আলো এই ঘন মাধ্যম থেকে এই লঘু মাধ্যমে চলে গেল, তাহলে এইভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা একটু অভিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ এখানে আপতন কোণের মান আর প্রতিসৃত কোণ মানে R greater than I হয়, R greater than I হবে। তো এইটাই আঁকলে হয়ে যাবে। তারপরে হচ্ছে যে সাপ কিভাবে, নেক্সট প্রশ্ন হচ্ছে 6-4, সাপ কিভাবে জেকবসন্স অর্গান এর সাহায্যে চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে। তো প্রথমে দেখো যে বিভিন্ন প্রাণীর দেহ থেকে নানান উদ্বায়ী যৌগের অণু বাতাসের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে। তো সাপের জিভে সেই সব যৌগের অণুরা আটকে যায়। খুব মজার ব্যাপার, যে বিভিন্ন প্রাণীর দেহ থেকে নানান উদ্বায়ী যৌগের অণু বাতাসের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে, সাপের জিভে সেই সব যৌগের অণুরা আটকে যায়। তারপর সাপ মুখের মধ্যে জিভটা ঢুকিয়ে দিয়ে উপরের তালুতে ঠেকায়। সেখানে থাকে একটা বিশেষ অঙ্গ যাকে বলে জেকবসন্স অর্গান। সাপ যখন জিভটা সেখানে ঠেকায় তখন সেই গন্ধের অনুভূতিগুলো তার মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে। সেই থেকে সাপ
চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে। নেক্সট প্রশ্নটা আছে দেখো। নেক্সট প্রশ্নটা হলো সূচিত ক্যামেরার ছিদ্রটি বড় হলে প্রতিকৃতি কিরূপ পরিবর্তন হবে ব্যাখ্যা করো। তো সূচিছিদ্র ক্যামেরার ছিদ্রটা বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হবে। সূচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হবে, কারণ বড় ছিদ্র কতগুলো ছোট ছিদ্রের সমষ্টি। তাই জন্য বড় ছিদ্র দিয়ে অনেক আলোক রশ্মি প্রবেশ করে প্রতিকৃতি ঝাপসা করে দেবে, প্রতিকৃতি দেখা যাবে না। নেক্সট, সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে। তো সমুদ্রের মাছ কীভাবে জলের পরিমাণ স্বাভাবিক রাখে সেটা আমরা এবারে লিখব। তো সেটা হচ্ছে একেবারে লাস্ট কোশ্চেন 6-6। দেখো, সমুদ্রের মাছ ঘন মুদ্রা ত্যাগ করে। সমুদ্রের মাছ কী করে? ঘন মুদ্রা ত্যাগ করে, ফলে খুব কম জল দেহ থেকে বেরিয়ে যায়। যদি কম জল বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে জলের পরিমাণটা ঠিক থাকবে। এছাড়া ফুলকার মাধ্যমে দেহের অতিরিক্ত আয়ন ত্যাগ করে, ফলে সমুদ্রে মাছের দেহে জলের পরিমাণ স্বাভাবিক থাকে। এটাই মোটামুটি গুছিয়ে তোমাদের লিখতে হবে। তো ভিডিওটা আমরা এখানে সম্পূর্ণ করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে এবং ভিডিওটি দেখতে তোমাদের সুবিধা হবে। আর যারা ছাত্রছাত্রী বন্ধুরা তোমার ক্লাস 7 থেকে এবারে 8-এ চলে যাবে, তো আমি 8-এর প্রশ্নের উত্তরগুলো পরপর বইয়ের সমস্ত কিছু আনসার এবং অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে আর তোমাদের কোনো অসুবিধে হবে না। কোনো বিষয় জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাও, তাহলে তোমাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ স্টুডেন্টস।